নমস্কার দর্শক বন্ধু, কেমন আছেন? আমি অর্ঘ্য ফিরে এসেছি আবার ট্র্যাভেল উইথ অর্ঘ্য চ্যানেলে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, আমাদের সবার পরিচিত নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে। আর যাচ্ছি এমন একটা জায়গায় যেখানে এখনো কোনো ভারতীয় বাঙালি ইউটিউবারের কিন্তু পা পড়েনি। ঠিক শুনেছেন, ভুল বলিনি, একদম ঠিক শুনেছেন। পজ করে বা রিওয়াইন্ড করে একবার শুনে নিন, না হলে আবার বলছি। যেখানে কোনো ভারতীয় বাঙালি ইউটিউবার ব্লগারের পা পড়েনি, এরকম একটা দেশে নিয়ে যাচ্ছি আপনাকে। একটা দারুণ দেশ, কিন্তু সব থেকে ছোট্ট দেশ, খুব ছোট্ট দেশ, এশিয়াতেই রয়েছে, খুব ছোট্ট একটা দেশ। কিন্তু কিন্তু ধন সম্পদের দিক থেকে পৃথিবীর 20 নম্বর দেশের মধ্যে রয়েছে। আর যে দেশের এখনো কিন্তু রাজতন্ত্র আছে। বেশ কয়েকটা হিন্ট দিলাম, চিনতে পারছেন? আচ্ছা, আরও কিছু হিন্ট দিচ্ছি। যে দেশের রাজা পৃথিবীর সব থেকে বড় লোক রাজা, রাজার গাড়ি আছে 7,000, তার মধ্যে 600টা তো শুধু রোলস রয়েস, 450 ফেরারি, ল্যাম্বরগিনি, বুগাতি, মার্সিডিজ বেঞ্জ, পোর্শে, ফেরারি আর যা যা আপনি গাড়ির নাম জানেন, সব রকমের গাড়ি ওনার সংগ্রহে আছে, যেটি মিলিয়ে মোট গাড়ির সংখ্যা 7,000। আর গাড়ি করে তো বিদেশ যাওয়া যায় না, তাই রাজার আবার আছে 3টি প্লেন। ওই ছোট প্রপেলার দেওয়া প্লেন নয়, প্রপার এয়ারবাস আর প্রপার বোয়িংয়ের 3টি প্লেন, যেটির ভিতর সম্পূর্ণ সোনা দিয়ে কাজ করা, সোনা দিয়ে মোড়া। একটু চেনা চেনা লাগছে বা একটু হয়তো রিলেট করতে পারছেন কোথাকার কথা আমি বলছি বা কোন দেশের কথা আমি বলছি। আর সব থেকে মজার কথা জানেন, এত গাড়ি, এত প্লেন, এসব রাখার জন্য তো একটা বিশাল বাড়ি, একটা বিশাল গ্যারেজেরও দরকার। তো সেই বিশাল যে বাড়ি, সেটি পৃথিবীর সব থেকে বড় রাজপ্রাসাদ। ঠিক শুনছেন, পৃথিবীর সব থেকে বড় রাজপ্রাসাদ। 1780-র ওপরে শুধু ঘর আছে, 250-এর ওপর আছে বাথরুম। যে ব্যাঙ্কুয়েট হলটা, সেখানে একসঙ্গে বসে 5,000 লোক, হ্যাঁ 5,000 লোক খেতে পারে। এবার বোধহয় একটু চিনতে পেরেছেন। যারা এখনো চিনতে পারেননি তাদের বলে দিচ্ছি, আমি যাচ্ছি ব্রুনেই। পুরো নাম ব্রুনেই দারুসালেম। সেখানকার সব কিছু ডিটেল এক এক করে আসবে আপনার সামনে। তাহলে চলুন শুরু করি ট্র্যাভেল উইথ অর্ঘ্যর হাত ধরে আজকের যাত্রা ব্রুনেই। রাত 11:30 রানওয়ে ধরে দৌড়তে দৌড়তে প্লেন যখন একটা ছোট্ট লাফ দিয়ে আকাশে উঠে পড়ল, আলোর মালায় সেজে শহর কলকাতা তখন গভীর ঘুমের প্রস্তুতি নিচ্ছে। শহরকে পেছনে ফেলে রেখে এগিয়ে চললাম আমি এক অজানা দেশের দিকে। খানিকক্ষণ পরে ডিনার দিয়ে গেল, ভেজ বিরিয়ানি। ডিনার সেরে চোখের পাতা একটু বন্ধ করলাম। হালকা তন্দ্রা ভেঙে দিয়ে পাইলটের অ্যানাউন্সমেন্ট কানে এলো। ফ্লাইট নামছে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে। আলোর মালায় সেজে থাকা শহরের ওপর বসন্তের পূর্ণ শশধর সারা রাত জেগে থাকার ক্লান্তি নিয়ে অস্তাচলে যাবার প্রস্তুতি নিচ্ছে তখন। কুয়ালালামপুর এয়ারপোর্টে যখন নেমেছি তখন ঘড়িতে সময় সকাল 5টা স্থানীয় সময়, আর সূর্য কিন্তু ওঠেনি, আর এয়ারপোর্টও কিন্তু ঘুমিয়ে রয়েছে। এয়ারপোর্টের কিন্তু অধিকাংশ দোকানই বন্ধ, বা খোলা থাকলেও স্টাফ নেই, ক্যাশ কাউন্টারে লোক নেই। আর আমার বিশাল বড় লে ওভার এখানে প্রায় 8 ঘন্টার। তো তো ওই পেছনে যেটা দেখা যাচ্ছে ট্র্যাভেল ক্লাব লাউঞ্জ, এই ট্র্যাভেল ক্লাব লাউঞ্জে চলে যাব। কলকাতাতেও ওই ট্র্যাভেল ক্লাব ছিল, এখানেও একটা আছে দেখছি। প্রায়োরিটি পাস আছে, তো এখানে ঘন্টাখানেক সময় কাটানো যাবে, খাওয়া দাওয়াও করা যাবে। আর দেখিয়ে দিচ্ছি কেএল এয়ারপোর্টে কীরকম দোকানপাট রয়েছে। বিশাল বড় এয়ারপোর্ট, তবে সেই তুলনায় মানে সাজানো গোছানো কম। সিঙ্গাপুর এয়ারপোর্ট খুব ছোট, কিন্তু ভীষণ কম্প্যাক্ট আর অসম্ভব সুন্দর সাজানো।
এবার গল্পের দ্বিতীয় পার্টটা। যে দেশে যাচ্ছি সে দেশকে সবাই চেনে ব্রুনেই বলে, কিন্তু পুরো দেশটার নাম হচ্ছে ব্রুনেই নেগারা দারুসালেম। আর এই নাম এসছে 3টে শব্দ থেকে। ব্রুনেই এসছে সংস্কৃত থেকে, নেগারা এসছে মালয় থেকে, আর দারুসালেম এসছে আরবি ভাষা থেকে। ব্রুনেই কথার অর্থ হচ্ছে যারা সমুদ্র যাত্রা করে সংস্কৃতে। নেগারা মালয় ভাষা, তার মানে হচ্ছে নগর। আর দারুসালেম হচ্ছে শান্তির জায়গা। আর ব্রুনেইয়ের যে রাজধানী, ব্রুনেইয়ের রাজধানীর নাম হচ্ছে বান্দর সেরি বেগওয়ান। প্রসঙ্গত ব্রুনেইতে কিন্তু শরীয়ত আইন চলে, অথচ এই বান্দর সেরি বেগওয়ান এই কথাটি এসছে কিন্তু আবার সেই সংস্কৃত থেকে। বন্দর অর্থাৎ পোর্ট, সেরি বেগওয়ান এই কথাটি এসেছে হচ্ছে শ্রী ভগবান থেকে, মানে ভগবানের বন্দর বা ভগবানের পোর্ট। আসলে ব্রুনেই বহু পুরনো দিন থেকে দক্ষিণ পূর্ব এশিয়ার একটা বিখ্যাত সমুদ্র বন্দর ছিল, এবং এই দক্ষিণ পূর্ব এশিয়ার যে বাকি দেশগুলো, এই দেশগুলো থেকে যে মশলা, যে গরম মশলা যেটা সারা পৃথিবীতে রপ্তানি হতো, তার একটা অন্যতম ঘাঁটি ছিল হচ্ছে এই ব্রুনেই বা ব্রুনেই পোর্ট। আরও অনেক অজানা তথ্য জানাবো আমি। আপাতত খানিকক্ষণ বিশ্রাম করলাম, এবার একটু ঘুরছি কেএল এয়ারপোর্টের ভেতরে। আর পরের প্লেন ছাড়বে আরও ঘন্টাখানেক বাকি। ওখানে পৌঁছে বাকি যে গল্পগুলো আছে সেই গল্পগুলো কিন্তু চলতে থাকবে। প্রায়োরিটি পাসের কল্যাণে জমিয়ে করলাম পেট পুজো, আর তারপর ধরলাম পরের ফ্লাইট। প্লেন উড়ে চলল আমাকে নিয়ে আমার ফাইনাল ডেস্টিনেশনের দিকে। ব্রুনেই এয়ারপোর্টে হয়তো হাতে গুনে সারাদিনে 8-10টা ফ্লাইট আসে, কারণ আমি প্লেন থেকে নামার পরে বেশ অনেকক্ষণ থাকলাম, প্রায় 1.5 ঘন্টা। ভিসা, কাস্টমস, ডিক্লারেশন সব কিছু করে বেরোতে বেরোতে প্রায় 1.5 ঘন্টা লাগলো। 1.5 ঘন্টায় আর কোনো প্লেন নামেনি। আর এয়ারপোর্ট কিন্তু খালি ফাঁকা, সবাই ভীষণ ফ্রেন্ডলি। এটা আমি আগেও জানতাম। আমি এমনিও জানি যে সাউথ ইস্ট এশিয়ার প্রত্যেকটা দেশের নাগরিকরা প্রচণ্ড ফ্রেন্ডলি হন, তো সেই আশাই ছিল এবং নেমেও দেখলাম সত্যি তাই। এখানে পুলিশ অফিসার থেকে শুরু করে কাস্টম অফিসার, অনেক কিছু ডিক্লেয়ার করতে হয়, কিন্তু কোথাও কোনো বাধার সম্মুখীন, জেরার সম্মুখীন হতে হয়নি। ওনারাই হেল্প করছেন কী করে করতে হয়, কি করতে হয় আস্তে আস্তে বলতে থাকছি। চলো, থ্যাংক ইউ। একটা বড় গাড়ি এসেছিল। নো, আই এম জাস্ট রেকর্ডিং সামথিং ইন মাই মোবাইল। একটা বড় গাড়ি করে আমাকে পিক আপ করা হয়েছে। এখন যাচ্ছি হোটেলের দিকে। ব্রুনেইয়ের বেশ কতগুলো নিয়ম রয়েছে, সেগুলো বলে দিই। যে যেমন হচ্ছে এখানে 17 বছরের নিচে থাকলে অ্যালকোহল কিন্তু আনা যায় না। 17 বছরের উপরে এবং অমুসলিম তারাই একমাত্র অ্যালকোহল দিয়ে ঢুকতে পারেন। ঢুকলে কিন্তু এখানে কাস্টমসে ডিক্লারেশন দিতে হবে। আর দেশে আর কোনো রিটেল শপ নেই যেখানে খোলা বাজারে বা খুচরো বাজারে যেখানে কিন্তু কোনো রকমের ওয়াইন বা স্পিরিটস বিক্রি হয়। সেম জিনিস হচ্ছে সিগারেটের ক্ষেত্রেও প্রযোজ্য। গোটা দেশে কিন্তু কোথাও কোনো দোকানে সিগারেট বিক্রি হয় না। 1 কার্টুন মানে হচ্ছে 200টা পিস, এটাই হচ্ছে অ্যালাউয়েন্স, যেটা বাইরে থেকে নিয়ে আসতে পারে ট্যুরিস্টরা, এবং সেটারও কিন্তু ডিক্লারেশন দিতে হবে কাস্টমসকে। এবং সিগারেটের উপরে স্পেশালি কিন্তু একটা আলাদা ট্যাক্স আছে, সেই ট্যাক্সটাও দিতে হয় এখানটায়। আর ব্যাস এইটাই একটা ছোট ডিফারেন্স অন্য দেশের থেকে। আর বাকি তো সব এক। সুন্দর এয়ারপোর্টের বাইরেটা ফুলের বাগান দিয়ে সাজানো। যাই রাস্তা দেখতে দেখতে। হোটেল শুনেছি কাছেই। হোটেল থেকে পাঠানো গাড়ি চলে এলো একটু পর, আর চড়ে বসলাম তাতে। ছবির মতন সুন্দর রাস্তা ধরে এগিয়ে চললাম হোটেলের দিকে। প্রায় 24 ঘন্টা বাড়ি থেকে বের হয়েছি। হোটেলে পৌঁছে আজ পুরো রেস্ট। কাল সকাল থেকে শুরু হবে আমার শহর দেখা।
লালমোহন গাঙ্গুলির বর্ণীয় বিভীষিকা এই বইয়ের কথা মনে আছে? সেই বর্ণীয় দ্বীপে আমি এখন, কিন্তু হ্যাঁ, বিভীষিকার কিছু নেই। বর্ণীয় দ্বীপের মধ্যে অবস্থিত ব্রুনেই, সেই ব্রুনেইতে আছি এখন আমি। আর ব্রুনেইয়ের রাজধানীর নাম হচ্ছে বান্দর সারি বেগওয়ান। বান্দর সারি বেগওয়ান ছোট্ট একটা শহর, সাজানো গোছানো সুন্দর। আর ভাবাই যায় না দুপুরবেলা এখন রাস্তা দিয়ে যে পরিমাণ গাড়ি যাচ্ছে, হয়তো আমার শহরে রোববার এর থেকে বেশি গাড়ি চলে। আর হবেই না কেন, গোটা দেশে জনসংখ্যা মাত্র 4.5 লক্ষ। 4.5 লক্ষ জনসংখ্যা মানে বুঝতে পারছেন, আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে এর থেকে কিন্তু জনসংখ্যা বেশি। ব্রুনেই প্রধানত মুসলিম দেশ, মুসলিম জনসংখ্যা এখানে সব থেকে বেশি। এছাড়া এর পরেই আছে খ্রিস্টান এবং বুদ্ধিস্টরা। আপাতত এগোচ্ছি হচ্ছে সেই বুদ্ধিস্ট অর্থাৎ চাইনিজ টেম্পেলের দিকে। ব্রুনেইয়ের অত্যন্ত পুরনো একটা মন্দির এটা, যদিও এখানে শরীয়তি শাসন চলে, তা সত্ত্বেও এখানে কিন্তু এই চাইনিজ টেম্পেলটাকে রেখে দেওয়া হয়েছে। এবং এই চাইনিজ টেম্পেলে প্রত্যেক বছর লুনার নিউ ইয়ারের সময় কিন্তু স্থানীয় যারা চাইনিজ অধিবাসী রয়েছেন, টোটাল 10% ব্রুনেইয়ের যে পপুলেশনে, তার মধ্যে 10%ই হচ্ছে চাইনিজ, তারা এখানে আসেন। ফুটপাত দিয়ে হাঁটছি, দুপাশে তো ছোট ছোট অসংখ্য সুন্দর সাজানো বিল্ডিং। খুব বেশি স্কাইস্ক্র্যাপার এখানে নেই, সব বিল্ডিংয়েরই হাইট মোটামুটি ছোট। আর হ্যাঁ, যেটা আছে সেটা হচ্ছে প্রচুর গাছ। এই বর্নিও কিন্তু অ্যামাজনের পরেই সেকেন্ড রেন ফরেস্ট। তো ন্যাচারালি সেই বর্নিও আইল্যান্ডের ভেতরে দেশ, তো সেখানে তো গাছ হবেই। প্রচুর গাছ, প্রচুর গাছ। আর আকাশ দেখছেন তো কালো হয়ে আছে। দিনের অধিকাংশ সময়ে আকাশের অবস্থা এরকম, এবং একটু পরেই হয়তো বৃষ্টি নেমে যাবে। আর দিনের বেলা যদি বৃষ্টি নাও নামে, রাত্রে তো গ্যারান্টেড বৃষ্টি হবেই হবে। আর সেই কারণেই গাছেরা অত্যন্ত সবুজ আর সুন্দর করে রেখেছে এই শহরটাকে। পায়ে পায়ে এগোই, দেখাই রাস্তা কেমন। পায়ে পায়ে হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি তেন ইউন টেম্পেলে। এটা ব্রুনেইয়ের সব থেকে পুরনো এবং একমাত্র চাইনিজ মন্দির, যেটি তৈরি হয়েছিল 1960 সালে। এই চাইনিজ মন্দিরটিকে কিন্তু সেভাবেই রাখা হয়েছে, কিন্তু দেখুন আশেপাশে উঠে গেছে উঁচু উঁচু বাড়ি, আর মন্দির সেভাবেই রয়েছে। ছোট্ট সুন্দর মন্দির, ঢুকি ভেতরটা। চাইনিজ টেম্পল দেখার পরে হাঁটতে হাঁটতে যাচ্ছি ব্রুনেই মিউজিয়াম দেখতে। আর যে ভয়টা পাচ্ছিলাম, বৃষ্টি শুরু হয়ে গেল, ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে। ব্রুনাইতে বেশ কিছু মজার জিনিস আছে, যেমন ব্রুনাইতে পাবলিক ট্রান্সপোর্ট হিসেবে বাস চলে হাতে গুনে, কিন্তু সব বাসই ফাঁকা। তার কারণ ইনকাম পার ক্যাপিটা, অর্থাৎ জনপ্রতি ইনকামের কথাটা হয়তো আপনারা সবাই শুনেছেন। এখানে একটা কনসেপ্ট আছে কার পার ক্যাপিটা, মানে গাড়ি জনপ্রতি। সর্বশেষ যে তথ্য, সেই তথ্য অনুযায়ী ব্রুনেইতে প্রত্যেক লোকের অ্যাভারেজে 3টে করে গাড়ি রয়েছে। তো সেই কারণেই রাস্তায় শুধু গাড়ি দেখা যায়, পাবলিক ট্রান্সপোর্টে কেউ চড়ে না। তবে যেমন বলছিলাম, রাস্তা ফাঁকা, বিদেশি নানা রকম মডেলের গাড়ি সাঁই সাঁই করে ছুটে যাচ্ছে আমার পাশ দিয়ে। আর মেঘলা আকাশ, ঝিরঝিরে হাওয়া, তার সঙ্গে টুপটাপ বৃষ্টি। ওয়েদারটা কিন্তু মন্দ না। এটা বৃষ্টিটা না হলে থাকতো কিন্তু বেশ গরম। এই দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে কিন্তু কলকাতার মতন গরম এবং প্যাচপ্যাচে গরম, তার সাথে ঘাম, এটা কিন্তু খুব কমন। সেই গরম আর সেই ঘামের থেকে একটু হলেও স্বস্তি পাওয়া গেছে। এগোচ্ছি ব্রুনেই মিউজিয়াম দেখতে। আমার পেছনে এই বিল্ডিংটি হচ্ছে এখানকার মিউজিয়াম। এর নাম হচ্ছে রয়্যাল রেগালিয়া মিউজিয়াম। এই রয়্যাল রেগালিয়া মিউজিয়াম কিন্তু আদতে কোনো মিউজিয়াম ছিল না, এটা ছিল একটা মনুমেন্ট।
1965 সালে, তখন ব্রিটিশ শাসনাধীন ব্রুনেই, তখন এই মনুমেন্টটি তৈরি করা হয়েছিল, যেটিকে পরবর্তীকালে মিউজিয়ামের রূপ দেওয়া হয়েছে। আর এই মিউজিয়ামের সঙ্গে আমাদের তথাকথিত মিউজিয়াম মানে কলকাতা জাদুঘর বলুন বা লুভ্র বলুন, তার একটা ছোট্ট পার্থক্য রয়েছে। যেহেতু এই দেশটি সুলতান দ্বারা শাসিত, তো দেশ বলতে গেলেই সুলতান, আর সেই সুলতানেরই সমস্ত ব্যবহার্য জিনিসপত্র রয়েছে এই মিউজিয়ামের ভেতরে। চলুন দেখি মিউজিয়ামের ভেতরের ট্যুরটা আপনাকে করাতে পারি কিনা। মিউজিয়ামের নিয়মাবলী টাঙানো, স্থানীয়দের জন্য ফ্রি, বিদেশিদের জন্য $5 করে লাগবে, $5 কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে মিউজিয়াম বন্ধ। এখন তো রমজান মাস চলছে, আর বিকেল প্রায় 4:30 পৌনে 5টা, এখন আসলে ইফতারের সময়, সেই কারণেই মিউজিয়াম বন্ধ। তো দেখা হলো না মিউজিয়াম, আর কি করা যাবে। এবার দেখি পরের গন্তব্যটা কোনটা সিলেক্ট করা যায়। রেগালিয়া মিউজিয়ামের ঠিক পেছনেই রয়েছে ব্রুনেইয়ের কোর্ট, আর ব্রুনেইয়ের কোর্ট সেটা কিন্তু শরীয়তি কোর্ট। এখানে যেহেতু শরীয়তি শাসন ব্যবস্থা চলে, কাজেই এই কোর্টের নাম হচ্ছে ব্রুনেই শরীয়তি কোর্ট। দেখাই আপনাকে কোর্ট ভবনটা কেমন। এই হচ্ছে সেই কোর্ট ভবনের বিল্ডিং, যেখানে শরীয়তি শাসনের কোনো অমান্য ঘটলে তার বিচার হয়। আমার পেছনে এখন যেটা দেখা যাচ্ছে, এটা ব্রুনেইয়ের সব থেকে বড় মসজিদ, ওমর আলী সৈফুদ্দিন মসজিদ, যেটি তৈরি হয়েছিল 1958 সালে। আর ওপরের যে সোনালী রঙের গম্বুজ, ওটা শুধু সোনালী রঙের নয়, ওটা সোনার তৈরি। হ্যাঁ, ঠিক শুনছেন, কান পরিষ্কার করার দরকার নেই আবার। ওটা নিখাত সোনার তৈরি। যতগুলো গোল্ডেন কালারের গম্বুজ রয়েছে ওপরে, সবকটি নিখাত 24 ক্যারেটের পিওর গোল্ড। আর এই মসজিদ তৈরি হয়েছিল 1958 সালে। আর কি না ব্যবহার করা হয়েছে এতে, ইতালির মার্বেল, চীনের গ্রানাইট, লন্ডনের ঝাল লণ্ঠন, ভেনিসের থেকে আনা কাঁচ, এই সব কিছু দিয়ে তৈরি হয়েছে এই মসজিদ। আর এই মসজিদের যে স্থাপত্য রীতি, তার ভেতরে কিন্তু মোগল স্থাপত্য রীতির পরিচয় পাওয়া যায়। অ্যাটলিস্ট এর গাইড বুকগুলো তাই বলছে। স্টেডি ভালো লাগলো। ভারতবর্ষের ছোঁয়া তো এই অঞ্চলে দীর্ঘদিন ধরেই ছিল, আবার আধুনিক যেগুলো স্ট্রাকচার তৈরি হচ্ছে সেখানেও সেই আর্কিটেকচারাল যে ছোঁয়াগুলো রয়েছে। পায়ে পায়ে ঘুরে দেখি জালান সৈফুদ্দিন মস্ক। আসুন। একটা ছবির মতন ফ্রেম করা আছে, যেখানে দাঁড়ালে পেছনের সোনায় বাঁধানো মসজিদের সম্পূর্ণ রূপটি ধরা পড়ে। আর মসজিদের এ পাশটায় একটা কৃত্রিম জলাশয়ের মধ্যে আছে একটা কৃত্রিম জাহাজ, এটাকে রয়্যাল বার্জ বলা হচ্ছে। আমি নেটে চেষ্টা করেছি খবর বের করার জন্য যে এই বার্জের ইতিহাসটা কি, কিন্তু সুস্পষ্ট কিছু লেখা নেই। পায়ে হেঁটে ঘুরছি ব্রুনেই শহর। জায়গায় জায়গায় জেব্রা ক্রসিং দেওয়া রয়েছে, সেখানে গিয়ে দাঁড়ালেই যে গাড়ি, সেই গাড়ি কিন্তু দাঁড়িয়ে পড়ছে। আমি রাস্তা পার হচ্ছি, তারপরে গাড়ি আবার ছাড়ছে। সিগন্যাল নেই যেই জায়গাগুলোতে বা যেই ক্রসিংগুলোতে। এটা কিন্তু পৃথিবীর অধিকাংশ দেশেই চলে। এমনকি আমার বাড়ির একদম পাশের যে ছোট্ট দেশটি ভুটান, সেখানেও তাই। আপনি ফুটপাথ থেকে যেই মুহূর্তে রাস্তায় পা দেবেন, গাড়ি কিন্তু দাঁড়িয়ে পড়বে। আপনি রাস্তা পার হবেন, গাড়ি তারপর ছাড়বে। আমরা পারি না কেন বলুন তো করতে এটা? আমরাও তো করতে পারি। আপনি রাস্তায় পা দিয়ে দেখুন একবার, কি পরিমাণ হর্ন আর গালিগালাজ ছুটে আসবে আপনার দিকে। আমরাও পারি। একটু চেষ্টা, একটু ইচ্ছে, একটু দেশের প্রতি ভালোবাসা, একটু সহ নাগরিকের প্রতি ভালোবাসা, এগুলোই দরকার। এসব করা খুব একটা কঠিন কাজ না, আমার তো তাই মনে হয়। আপনার কি মনে হয় কমেন্ট করে জানান। আর এগোতে থাকি পরের দ্রষ্টব্যের দিকে। আমার চোখ দিয়ে আপনি দেখছেন ব্রুনেই শহর। রাস্তার পাশ দিয়ে সরু ক্যানেল বয়ে গেছে, জলে কোনো প্লাস্টিক নেই, কোনো নোংরা নেই। স্পিড বোট নিয়ে একজন অপেক্ষা করছে। এখান থেকে স্পিড বোট ছাড়ে কাম্পুং আয়ার যায়।
আচ্ছা, আর একটা কিন্তু মজার জিনিস, এই পেছনে বোর্ডে দেখুন, আমাদের দেশে যেমন লেখা থাকে কুকুর হইতে সাবধান, এখানে লেখা রয়েছে কুমির হইতে সাবধান। কারণ এই ব্রুনেই রিভারে কিন্তু আছে প্রচুর প্রচুর কুমির। তাই জন্য এই জলে নামতে কিন্তু সতর্কীকরণ করা আছে এখানে, যে জলে নামবেন না, কুমির আপনার পা নিয়ে গেলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। তবে এবার একটা দারুণ জিনিস দেখাবো। আপনারা তো ভেনিসের নাম অনেকেই শুনেছেন, তাই না? যে শহর জলে ভাসে। জানেন প্রাচ্যের ভেনিস কাকে বলে? প্রাচ্যের ভেনিস বলে এই ব্রুনেইকে। তার কারণ ব্রুনেইয়ের একটা অদ্ভুত জিনিস আপনাকে আমি এখন দেখাবো। এইখানে এটা হচ্ছে ব্রুনেই রিভার, ব্রুনেই নদী। এই ব্রুনেই নদী আগে গিয়ে মিশেছে সমুদ্রে। আর এই ব্রুনেই নদীর বুকে রয়েছে একটা আস্ত গ্রাম, ভাসমান গ্রাম। এর নাম কাম্পুং আয়ার। কাম্পুং মানে হচ্ছে ফ্লোটিং, আয়ার মানে হচ্ছে ভিলেজ, ফ্লোটিং ভিলেজ। এই ফ্লোটিং ভিলেজ কিন্তু শুধুমাত্র দেখার জন্য না, এখানে 10,000 লোক থাকেন। আর এই ভিলেজের ভেতরে একটা বাড়ি থেকে আরেকটা বাড়িতে যাওয়ার জন্য কাঠের ব্রিজ রয়েছে। ভিলেজের প্রত্যেকটা বাড়ি ট্র্যাডিশনালি কাঠের তৈরি, কাঠের ব্রিজ দিয়ে প্রত্যেকটা বাড়ি কানেক্টেড। মেনল্যান্ডে আসার জন্য রয়েছে ওয়াটার ট্যাক্সি। আর এই ভিলেজগুলোর ভেতরে কিন্তু রয়েছে হাসপাতাল, ভেতরে রয়েছে ফায়ার ব্রিগেড, ভেতরে রয়েছে থানা। বহু প্রাচীন, আজ থেকে প্রায় 1000 বছর ধরেই ব্রুনেইয়ের জনগণ বাস করত এখানটায়। কারণ এই নদী বন্দর দিয়ে এই প্রাচ্যের যত মশলার ব্যবসা, সেই ব্যবসা হতো এই নদী বন্দর দিয়ে। কাজেই সেই নদীর ঠিক মুখেই একদম ভিলেজ বা একটা গ্রাম বানিয়ে, ভাসমান গ্রাম বানিয়ে থাকতে শুরু করে লোকজন। এখানকার যে সুলতান, তাদের পূর্বপুরুষরাও কিন্তু এখানেই থাকতেন, এখানেই ছিল সেই রাজপ্রাসাদ। আর পরবর্তীকালে নগর জীবন যখন আস্তে আস্তে উন্নত হয়, ডাঙায় জমিতে চলে যায় বেশ কিছু মানুষ এখনো রয়ে যায়। আসছে একটা ওয়াটার ট্যাক্সি, দেখাচ্ছি আপনাকে। এই হচ্ছে ব্রুনেইয়ের ওয়াটার ট্যাক্সি। তাহলে কেমন লাগলো? বৃষ্টিতে ভিজে ভিজে ঘুরে দেখালাম আপনাকে এমন একটা দেশ, যে দেশ সম্বন্ধে আমরা খুবই কম জানতাম। এই ভিডিওর পরে অল্প কিছু হলেও জানা তো গেল, আর ঘোরাও গেল এমন একটা দেশে যেখানে সবাই আসতেও পারে না, আসতেও চায় না। পৃথিবীর অন্যতম কঠিন যেখানে নিয়ম কানুন, সেই দেশে এসেছি আমি। আর প্রথম ভারতীয় বাঙালি ইউটিউবার হিসেবে সেই তথ্য আপনাদের সামনে তুলে ধরতে পেরে পেলাম ভীষণ আনন্দ। আশা করি ভালো লেগেছে। এরকম আরও ভালো ভিডিও দেখতে হলে কিন্তু করতে হবে আমার চ্যানেল সাবস্ক্রাইব, যদি এখনও না করে থাকেন। আর শেয়ার করতে ভুলবেন না আপনার বন্ধু বান্ধবদের মধ্যে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন অবশ্যই। আর কিছু জানতে চাইলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই। ফিরে আসবো যতক্ষণ না অবধি পরের কোনো নতুন ভিডিও নিয়ে ট্রাভেল উইথ অর্ঘ্যতে। ততক্ষণের জন্য ভালো থাকুন সবাই। গুড বাই।